লাস্ট পার্টে আমরা দেখেছিলাম হঠাৎ করেই সিওল ইয়নহোকে কিস করে, যেটাতে ইয়নহো প্রচন্ড শকড হয়ে যায়। ও সাথে সাথেই সিওলকে সরিয়ে দেয়। কি করছো তুমি? সিওল বলে, তুমি আমাকে ডেট করতে চেয়েছো, আমি তো ব্যাপারটি সিরিয়াসলি নিয়েছি। তখন ইয়নহো বলে, আমি তো এমনিতেই বলেছিলাম, তুমি এত সিরিয়াস কেন হচ্ছ? এমনি তো কিছুদিন পর সবকিছুই নর্মাল হয়ে যাবে, তখন তোমার এসব কিছুই মনে থাকবে না। তখন সিওল বলে, কিন্তু আমি তোমাকে ডেট করতে চাই, কারণ আমি তোমাকে পছন্দ করি। যেটা শুনে ইয়নহো প্রচন্ড শকড হয়ে যায়। অন্যদিকে আমরা লিহিয়ন আর জাংকে দেখি, ওরা উসোককে বলে, একটু আগে তুমি যেটা বলেছো সেটা আমাদের কাছে ক্লিয়ার করো। তোমার যে মেমোরিগুলো মুছে দেওয়া হয়েছে এগুলো এখন তোমার মনে পড়েছে। তখন উসোক বলে, আসলে ইয়নহোর কাছে এখন কোনো পাওয়ার নেই, ও সাধারণ এক মানুষের রূপান্তর হয়েছে। যেটা শুনে লিহন প্রচন্ড খুশি হয়ে যায়, তাহলে তো আমার আর লুকিয়ে বাঁচতে হবে না। আর জাংকে বলে, ওকে ধরা তো এখন ইজি হবে, ভয় পাওয়ার কোনো কারণই নেই। জাং বলে, এখন আমি ওকে ধরে কি বা করব? ওর পাওয়ারের প্রয়োজন ছিল আমার, কিন্তু ওর কাছে তো এখন পাওয়ারই নেই। এরপর তো জাং ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু হঠাৎ করে ও থেমে যায় আর উসোককে বলে, একটা কথা আমার মাথায় ঢুকছে না। যদি ইয়নহোর সব পাওয়ার চলে যায় ও মানুষের রূপান্তর হয়, তাহলে তোমার মেমোরি কে মুছে দিয়েছে? এরপর তো ও উসোকে আবারও জিজ্ঞেস করতে থাকে, সত্যি করে বলো, তুমি আমার থেকে কি লুকোচ্ছ? উসোক বলে, আমি আসলেই কিছু জানি না, কিন্তু আমার মনে হচ্ছে ওখানে আমরা তিনজন ছাড়া আরো কেউ উপস্থিত ছিল। জাং তখন ভালো করেই বুঝতে পারে ইয়নহো ছাড়া অন্য কোনো নাইন টেল ফক্স রয়েছে। অন্যদিকে আমরা ইয়নহোকে দেখি, যে সিওলের কথাই ভাবছিল। সিওলের কনফেশন তো ওর মাথা থেকেই যাচ্ছে না। ও এখন বুঝতে পারছে না ও সিওলকে কিভাবে ফেস করবে। ও ভাবতে থাকে, আমি তো সিওলকে ইজিলি নিয়েছিলাম, কিন্তু ও এগুলো কিভাবে বলতে পারলো? ও এত সাহস নিয়ে কিভাবে আমাকে প্রপোজ করলো? প্রচন্ড তৃষ্ণা পায়, কিন্তু পানি পান করবে এর জন্য বাইরেও যেতে পারছিল না, কারণ রুমের বাইরেই তো সিওল ছিল। এদিকে সিওল তো নিজের কনফেশনেরই কথা ভাবছিল। ও তখন ভাবতে থাকে, আমি কেন নিজের ফিলিংস গুলো কনফেস করে দিলাম? এখন তো আমার নিজেরই অকওয়ার্ড লাগছে। কিছুক্ষণ পর ইয়নহো লক্ষ্য করে সিওল তো ওর রুমের বাইরে নেই। ও তখন পানি পান করার জন্য বাইরে আসে, কিন্তু তখনই ওখানে সিওল চলে আসে, আর সিওলকে দেখে তো ও সাথে সাথে লুকিয়ে পড়ে। সিওল ওকে টেবিলের নিচে দেখে অনেকটাই শকড হয়ে যায়। তুমি এখানে কি করছো? তখন ইয়নহো এক্সকিউজ দিতে থাকে, আসলে ওর ফোনটিও খুঁজছে। তখন ইয়নহো বলে, তুমি এভাবে হঠাৎ করে কোথা থেকে চলে আসলে? আর তোমাকে দেখলে তো আমি বারবার কনফিউজ হয়ে যাই। আর এখন রেডি হয়ে তুমি কোথায় যাচ্ছ? তখন সিওল বলে, আমি তো ওয়ার্কআউট করতে যাচ্ছি, কারণ আমার বডিটি আমার ঠিক রাখতে হবে। এরপর ও ইয়নহোকে কিছু টাকা দেয় ক্ষুধা লাগলে বাইরে থেকে খাবার অর্ডার করার জন্য। এরপর ও যখন চলে যেতে নেয়, তখন ইয়নহোকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমিও কি আমার সাথে যাবে? অন্যদিকে আমরা উসোককে দেখি, যে চাচ্ছিল সিওলকে এই বিষয়গুলো জানানোর জন্য চাং আসলে কি করতে চলেছে। কিন্তু তখন ওর মনে পড়ে চাং যাওয়ার আগে ওকে থ্রেড দিয়ে গিয়েছিল, ও যাতে ইয়নহোকে এ ব্যাপারে কিছুই না জানায়। আর তুমি সিওলের টেনশন করো না, আমি ওকে কিছুই করব না। ওর থেকে তো আমার কিছুই চাওয়ার নেই, আমি শুধু নাইন টেল ফক্সকে খুঁজছি। উসোক তখন ভাবতে থাকে, এখন যদি আমি সিওলকে জানাই, যদি জাং জানতে পারে, তাহলে তো ও আমাদেরই ক্ষতি করবে। তখনই ওর বাবা ওর কাছে আসে। উসোক জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ওর বাবা বলে, আমার কি হয়েছিল রাতের তো কিছুই আমার মনে নেই। আচ্ছা, আমি কি বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম? আর হ্যাঁ, কাল রাতে আমি তোমাকে অনেক খুঁজেছিলাম, হঠাৎ করে কোথায় চলে গেলে? তাড়াতাড়ি তোমার প্যাকিং করো, কারণ তোমার কোরিয়া যেতে হবে ন্যাশনাল গেমের জন্য। এদিকে সিওল আর ইয়নহো একসাথে ওয়ার্কআউট করছিল। সিওল ইয়নহোকে শেখাচ্ছিল কিভাবে এক্সারসাইজ করতে হয়। ইয়নহো তো বেচারি অনেক টায়ার্ড হয়ে যায়, আমার এক্সারসাইজের দরকার নেই, কিন্তু সিওল কোনোভাবেই ওকে যেতে দিচ্ছিল না। সিওল বলে, এখন আমরা জগিং এ যাব। এরপর তো ওরা দুজন একসাথে ফুটবলও প্র্যাকটিস করে। আজকে একসাথে ওরা দুজন খুব ভালো সময় কাটায়। ইয়নহো অনেক বেশি এনজয় করে। দুজন যখন কথা বলছিল, ইয়নহো বলে, আমি কত মানুষের উইশ পূরণ করলাম, কিন্তু আজ পর্যন্ত আমি নিজেই জানি না আমার উইশ কি। তখন সিওল বলে, আচ্ছা এখন তো আমরা ডেট করছি তাই না? আমি তোমার হাত ধরতে চাই, আমি কি তোমার হাত ধরতে পারি? সিওল যখন ইয়নহোর হাত ধরে, তখন ইয়নহো তো অনেক খুশি হয়ে যায়। সিওল তখন বলে, এরপর আমি ট্রেনিং এ যাব, তুমি বাসায় থেকো, উইকেন্ডে আমাদের নতুন ম্যাচ হবে, তুমি কি আমার সাথে যাবে? ইয়নহো বলে, হ্যাঁ। সিওল বলে, আমি ভালো মতো প্র্যাকটিস করতে চাই, আমি পরবর্তী ম্যাচে জিততে চাই, কারণ আমি তোমাকে প্রমিস করেছিলাম আমি তোমাকে ট্রিপে নিয়ে যাব, কিন্তু এর জন্য তো টাকার প্রয়োজন, আর ম্যাচ জিতলে আমি নিশ্চয়ই কিছু টাকা পাবো।
ইয়নহো বলে, আমিও তোমাকে সাহায্য করতে চাই, আমিও টাকা ইনকাম করতে চাই। অন্যদিকে উসোকে দেখি, ও তো কোরিয়ার এয়ারপোর্টে চলে আসে। অনেকে আসে ওকে রিসিভ করার জন্য, কিন্তু উসোক তো অনেকটাই ঘাবড়ে ছিল। পরের সিনে আমরা ইয়নহোকে দেখি, ও তো জবের অ্যাড দেখছিল। ও তো অনেক জায়গায় কল দেয় জবের জন্য, কিন্তু ওর কোনো কোয়ালিফিকেশন ছিল না, কোনো স্কিল ছিল না, যার কারণে সবাই ওকে রিজেক্ট করে দেয়, যেটাতে ইয়নহো প্রচন্ড রেগে যায়। ও তখন এক জবের অফার দেখে যেখানে না কোনো এক্সপিরিয়েন্স লাগবে, না কোনো স্কিল, যেটাতে ও প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর সাথে সাথে ওই স্টোরে চলে আসে যেখানে ওর ইন্টারভিউ ইয়নসো নিচ্ছিল। ইয়নসো আর কেউই না, সিওলের সেই এজেন্ট। হয়তো সিওলের ভাগ্য পরিবর্তনের সাথে ইয়নসোরও ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে। ইয়নসো ইয়নহোকে জিজ্ঞেস করে, তোমার আইডিতে নাম হলো কিম অকসুন, কিন্তু তুমি নিজের নাম ইয়নহো কেন বলছো? ইয়নহো বলে, আইডিতে আমার নামটি ফেক, আমার আসল নাম তো ইয়নহো। এরপর ইয়নসো জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কাজটা ভালো করতে পারো? ইয়নহো বলে, আমি সব কাজই পারফেক্ট, আমি সবই করতে পারি। অন্যদিকে সিওল যখন প্র্যাকটিস করতে আসে, ও তখন দেখতে পায় আজকে তো এখানে কেউই আসে না। অনেকক্ষণ ধরে ও ওয়েট করে, কিন্তু কেউই আসছে না। এরপর যখন ওর ফ্রেন্ডদের কাছে কল করে, তখন ও জানতে পারে ওরা তো গেম খেলতে গিয়েছে। সিওল জিজ্ঞেস করে, আজকে তো প্র্যাকটিস করার কথা ছিল, তোরা প্র্যাকটিসে কেন আসিসনি? তখন হং বলে, আমাদের আর প্র্যাকটিস হবে না, কারণ আমাদের টিমটি বাতিল করে দেওয়া হয়েছে। যেটা শুনে সিওল অনেক বেশি শকড হয়ে যায়। হং যখন ওর সাথে কথা বলছিল, হং এর তো মনে হচ্ছিল কেউ ওকে ফলো করছে, কিন্তু পেছনে ফিরে ও কাউকেই দেখতে পায় না। এদিকে আমরা ইয়নহোকে দেখি যে ওই স্টোরের বাইরে টেডি সেজে স্টোরের অ্যাডভার্টাইজ করছিল, কিন্তু ও এক কস্টিউম পরে ঠিক মতো হাঁটতেই পারছিল না। বেচারি তো হাঁটতে গিয়ে পড়ে যায়, আর উঠতেও পারছিল না। তখন বাচ্চারা এসে ওর সাথে খেলতে থাকে, ওর গায়ের উপরে উঠে লাফালাফি করতে থাকে, যেটাতে ইয়নহো প্রচন্ড রেগে যায়। ও তো বারবার ওদেরকে সরতে বলে, কিন্তু বাচ্চারা ওর কোনো কথাই শোনে না। এদিকে সিওল ইয়ংগিলের সাথে দেখা করতে আসে। সিওল জিজ্ঞেস করে, আমাদের টিম প্র্যাকটিস কেন করবে না? আমাদের তো কিছুদিন পরই ম্যাচ রয়েছে, যদি প্র্যাকটিসই না করে তাহলে আমরা জিতবো কিভাবে? গিল বলে, এখন থেকে কোনো টিমই নেই, তোমাদের টিম ক্যান্সেল করা হয়েছে। সিওল বলে, তুমি আসলে কি বলতে চাচ্ছ? এদিকে ইয়নহো তো আগের কাজটি করতে পারেনি, যার কারণে ওকে ক্যাশিয়ারের কাজ দেওয়া হয়, কিন্তু ও তো ক্যাশিয়ারের কাজই ঠিক মতো করতে পারছিল না। কিভাবে কার্ডে পেমেন্ট করতে হয় সেটা ও জানতো না, জ্যাক কিভাবে ইউজ করে ও তো সেগুলোও জানতো না, যার কারণে কাস্টমাররা বিপাকে পড়ে যায়। অন্য ক্যাশিয়ার এসে তখন ওকে সাহায্য করে। অন্যদিকে গিল সিওলকে বলে, তোমার গ্র্যান্ডমা যে নার্সিং হোমে থাকে সেখানে ডিরেক্টরি আমাদের এই ক্লাবে স্পন্সর করত, ওই ডিরেক্টরি ফান্ড দিত, কিন্তু উনি এখন আর এই ক্লাবে ফান্ড দেবে না, স্পন্সর করবে না, যার কারণে আমরা এই ক্লাবটি আর কন্টিনিউ করতে পারবো না। আর এখন তো কেউ আমাদের সাহায্য করতে চাচ্ছে না। আমি অনেক জায়গায় কথা বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি তোমার টিমের আর কাউকে এ ব্যাপারে কিছু বলিনি। আমি চাই তুমি এই কথাটি সিক্রেটই রাখো। ওদিকে ইয়নহোকে তো ইয়নসো একটু বকাবকি করে, আজকে তুমি যা করেছো এর জন্য তো তোমার থেকে উল্টো টাকা কাটা হবে, কিন্তু ইয়নহো তো ওদের কাছ থেকে আজকে স্যালারি চায়, সেটাতে ইয়নসো একটু রেগেই যায়। তুমি কাস্টমারদের বেশি বেশি টাকা দিয়েছো, এই টাকা রিফান্ড করবে কে এখন? ইয়নহো বুঝতে পারছিল না ও এখন কি করবে, ওর তো টাকা পরিশোধ করতেই হবে। এরপর তো ও বাসায় আসে, আর বাসায় এসে পুরো বাসা ঘুরে ও তখন ভাবে আমার তো কিছু একটা করতেই হবে। পরের সিনে সিওল যখন বাসা আসে, ইয়নহোকে একটু আপসেট দেখে। কি হয়েছে তোমার? কিছু কি হয়েছে নাকি? ইয়নহো তো চাচ্ছিল সিওলের সাথে শেয়ার করতে আজকে ওর সাথে কি কি হয়েছে, কিন্তু সিওলকে আজকের ব্যাপারে কিছুই বলে না। এরপর তো ও সিওলকে কিছু টাকা দেয়, ও আজকে স্যালারি পেয়েছে, এটা আমার ফার্স্ট স্যালারি, যেটা দেখে সিওল প্রচন্ড শকড হয়ে যায়। ফার্স্ট স্যালারি? তুমি তো অনেক টাকাই ইনকাম করেছো, কিভাবে এত টাকা ইনকাম করলে? ইয়নহো বলে, এটা আমার এক সিক্রেট, আমি তোমাকে বলবো না। তখনই ওখানে সিওলের বাকি ফ্রেন্ডরা চলে আসে। সিওল একটু অবাক হয়ে বলে, তোরা এখানে কি করছিস? ওর ফ্রেন্ডরা বলে, আজকে তো ন্যাশনাল টিমের ম্যাচ হবে, সেটা দেখার জন্যই এসেছি। এরপর তো সবাই একসাথে ড্রিঙ্কও করে। ইয়নহো বলে, তোমাদের সাথে আবারও দেখা হয়ে আমার খুব ভালো লাগছে। হাংয়ের তো আবারও মনে হচ্ছিল কেউ ওকে ফলো করছে। ও আশেপাশে ঘুরে তাকায়, কিন্তু ও কাউকেই দেখতে পায় না। এরপর তো ও এ ব্যাপারে ওর ফ্রেন্ডদেরও বলে, আমার তো মনে হয় এখনো কেউ আমাকে ফলো করছে। তখনই হঠাৎ করে বিদ্যুৎ চমকায়, যেটাতে ওরা সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। ইয়নহো তখন কিছু একটা লক্ষ্য করে, আর সিওলকে বলে, আমার সাথে একটু ছাদে চলো, তোমার সাথে কিছু কথা ছিল। এরপর তো ও সিওলকে ছাদে নিয়ে আসে। ইয়নহো ছাদে এসে বলে,
আমি জানি তুমি ওকে ফলো করছো, এক্ষুনি আমার সামনে আসো। সিওল বলে তুমি কার সাথে কথা বলছো? তখনই ওখানে গুমহো চলে আসে। অন্যদিকে লি হিয়ন তো ওর বাসায় আবারও ফিরে আসে, যেটাতে ওর অ্যাসিস্ট্যান্ট অনেক খুশি হয়। লিহন বলে এখন তো এই বাসায় আমার প্রচন্ড ভালো লাগছে। আগে ওই বৃদ্ধ লোক এখানে থাকতো যে আমার বাবা ছিল, কিন্তু এখন আমি এখানে অনেক রিলিফ ফিল করছি। আচ্ছা, জাংয়ের ব্যাপারে কি হলো, তুমি কি কিছু জানতে পেরেছো? ও তখন জাংয়ের কিছু ছবি দেখায়। জাং কিছুদিন ধরেই একটা শপে যাচ্ছে, আমার তো মনে হচ্ছে ও কিছু একটা খুঁজছে। তখন লিহন বলে আচ্ছা সিওলের কি হলো, আমি যেটা বলেছি সেটা করেছো তো? তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে ডিরেক্টর ওদের ক্লাবটি স্পন্সর করতো, আমি তো ওকে নিষেধ করেছি। ওই ডিরেক্টর এখন স্পন্সর করতে নিষেধ করে দিয়েছে, নিশ্চয়ই ওদের ক্লাবটিও এখন বন্ধ হয়ে যাবে। এদিকে গুমহো ইয়নহোকে বলে আচ্ছা তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? ইয়নহো বলে হঠাৎ করে বিদ্যুৎ চমকালো আর আমি বুঝতে পেরেছি তোমার পাওয়ার বৃদ্ধি পেয়েছে। গুমহো বলে হ্যাঁ, আমার পাওয়ার বেড়ে গিয়েছে। আমার তো মনে হচ্ছে ওই চেয়ারম্যানকে তুমি যেটা বলেছো উনি সেটা করে দিয়েছে। ইয়নহো বলে কিন্তু তুমি এখানে লুকিয়েছিলে কেন? তুমি আমাদের সামনেও তো আসতে পারতে। আর তুমি এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন ধরে ওর পিছু করছিলে? গুমহো বলে অনেক দিন ধরে, যেটা বলে ও শাই ফিল করতে থাকে। ইয়নহো গুমহোর সাথে রাগারাগি করতে থাকে। সিওল ওদের থামানোর চেষ্টা করে। ইয়নহো রেগে বলে আমি তোকে বলেছি তুই মানুষ হতে পারবি, কিন্তু কোনো মানুষের প্রেমে পড়তে আমি তোকে নিষেধ করেছিলাম, কোনো মানুষের প্রতি অ্যাট্রাক্ট হতে না করেছি। ইয়নহো বলে কেন, এতে প্রবলেম কিসের? ও তো আস্তে আস্তে সব শিখছে। তখন ইয়নহো রেগে বলে তুমি আমাদের মাঝে কোনো কথাই বলবে না। তখন গুমহো একটু রেগে বলে আমি করলে দোষ কিসের? তুমি তো সবই করতে পারো, আমি তো লুকিয়ে দেখেছি তোমরা দুজন হাত ধরে হাঁটছো, এমনকি তোমরা দুজন কিসও করছো। ইয়নহো বলে তুমি যেটা দেখেছো ভুল দেখেছো, ওগুলো সব সিওল করেছে, আমি কিছুই করিনি। তখনই ওখানে হং চলে আসে আর ওদের এই কথা শুনে ও প্রচন্ড শকড হয়ে যায়। হং তখন বলে আমার তো মনে হচ্ছে তোমার বাসায় চুরি হয়েছে। এরপর তো হং এসে দেখায় ওর বাসার এসিটি উধাও, নিশ্চয়ই কোনো চোর এসে এসিটি চুরি করেছে। ওরা তখন বলা বলি করতে থাকে শুধু এসি কেন চুরি করলো, আর কিছুই তো চুরি করেনি। তখন ইয়নহো বলে আসলে কোনো চোর এ কাজ করেনি, এসি তো আমি বিক্রি করেছিলাম। সিওল বলে তার মানে তুমি আমাকে যে টাকা দিয়েছিলে সেটা এসি বিক্রির টাকা ছিল? ইয়নহো বলে হ্যাঁ। তখন ওর ফ্রেন্ডরা জিজ্ঞেস করে আচ্ছা তুমি এসি কত টাকায় বিক্রি করেছো? ও যে টাকার পরিমাণ বলে তখন ও বুঝতে পারে ও তো খুব কম টাকায় এসি বিক্রি করে দিয়েছে। যেটা শুনে তো ইয়নহো কান্না করতে থাকে। অন্যদিকে আমরা উসোকে দেখি কিছুক্ষণের মধ্যেই তো ওদের ম্যাচ শুরু হবে, কিন্তু হঠাৎ করেই উসো খুব দুর্বল ফিল করতে থাকে, ও অনেকটা নার্ভাসও ছিল। এদিকে ইয়নহো প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। সবসময় আমার সাথে এরকমটা কেন হয়? আমি তো ভালো কিছু করতে গেলেও খারাপ হয়ে যায়। আমি স্টোরে সারা দিন আজকে কাজ করেছি, ভেবেছি আমি স্যালারি পাবো, কিন্তু আমাকে কোনো স্যালারি দেওয়া হয়নি, উল্টো আমার থেকে টাকা নেওয়া হয়েছে। সিওল তখন ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ইয়নহো বলে তোমার তো নিচে যাওয়া উচিত, কিছুক্ষণের মধ্যেই গেম শুরু হবে। সিওল বলে আমার তো একটু খারাপ লাগছে, আজকের গেম আমার খেলার কথা ছিল, কিন্তু আমার জায়গায় এখন উসোক খেলছে। ইয়নহো তখন অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। তোমার জীবন তো আমার জন্য পুরো বরবাদ হয়ে গিয়েছে, আমি তোমাকে প্রমিস করছি যেভাবেই হোক যা কিছুই হয়ে যাক না কেন আমি তোমার জীবন আবারও নর্মাল করে দেব। যেটা শুনে সিওল প্রচন্ড খুশি হয়ে যায়। দুজনই তখন রোমান্টিক মুডে চলে যায়, কিন্তু কিছু হওয়ার আগে ওখানে সিওলের ফ্রেন্ডরা চলে আসে আর বলে ম্যাচের মধ্যে হঠাৎ করেই উসোক অসুস্থ হয়ে পড়েছে, ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল, ওকে তো ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। যেটা শুনে ওরা দুজনই প্রচন্ড শকড হয়ে যায়। উসোক হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েছে কার্ডিয়াক অ্যারেস্টের জন্য, ওর হার্ট পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে, যার কারণে ওকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। যেটা শুনে ওরা দুজনই ভয় পেয়ে যায়। সিওল তখন সাথে সাথে বাসা থেকে বের হয় হসপিটালে যাওয়ার জন্য। ইয়নহো প্রচন্ড ভয় পেয়ে যায়, ও বুঝতে পারছে না হঠাৎ করে উসোকের সাথে এরকমটা কেন হচ্ছে। ও তো শুধুমাত্র ওদের দুজনের ডেস্টিনি চেঞ্জ করে দিয়েছিল। সিওল তখন বলে তার মানে কার্ডিয়াক অ্যারেস্ট তো আমার হওয়ার কথা ছিল, আমার জায়গায় ও থাকার কারণে এখন ওর এই অবস্থা হয়েছে। উসোকের এই কন্ডিশন, ও তো মারাও যেতে পারে, আমার ডেস্টিনি ওর কাছে চলে গিয়েছে, তার মানে ও আমার জায়গায় নিজে মারা যেতে পারে। তুমি কি এগুলো থামাতে পারবে না? ইয়নহো বলে এখন আমার কাছে কোনো পাওয়ারই নেই, আমি কিছুই করতে পারবো না। আজকের পার্টি এখানেই শেষ হয়ে যায়। পর পার্টি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থেকো। সবাই ভালো থেকো, বাই।